শুভ সকাল। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, বিশেষত দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষক পরিচিতি: আমি মোহাম্মদ শামীম ইসলাম মঞ্জু, প্রভাষক বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, ৮২ লক্ষ্মীবাজার, ঢাকা ১১০০। বাংলা সাহিত্য নবম দশম শ্রেণী। প্রেষণা: বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিখ্যাত কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি সৌমিত্র চ্যাটার্জি কণ্ঠে আবৃত্তি শুনলাম। এখান থেকে কি অনুমান হয় আজকে পাঠ কি হতে পারে? হ্যাঁ, ঠিক ধরেছ, আজকের পাঠ কবিতা। কোথায় আছে? সাহিত্যের রূপ ও রীতি, মাধ্যমিক বাংলা সাহিত্য, পৃষ্ঠা ১৩৯ থেকে ৪০। শিখন ফল: এ পাঠ শেষে শিক্ষার্থীগণ লেখক পরিচিতি ব্যাখ্যা করতে পারবে। ২. সাহিত্যের রূপ বলতে কি বোঝায় তা বিশ্লেষণ করতে পারবে। ৩. সাহিত্যের রীতি ব্যাখ্যা করতে পারবে। ৪. সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের আলোকে কবিতার রীতি ব্যাখ্যা করতে পারবে। নীরব পাঠ: লেখক পরিচিতি। হায়াত মাহমুদ ২রা জুলাই ১৯৩৯ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৩৯ খ্রিস্টাব্দে হুগলি জেলা, পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌড়া নামক গ্রামে। বর্তমানে তিনি ঢাকা গ্যান্ডারিয়া অঞ্চলের স্থায়ী বাসিন্দা।
তাঁর পিতা মোহাম্মদ শমশের আলী এবং মাতা আমিনা খাতুন। হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুল, শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রিয় মাতৃপ্রতিম সেন্ট গ্রেগরিস হাই স্কুল থেকেই তিনিও পাশ করেছেন। তো হায়াত মাহমুদ ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুল, বর্তমানে যেটির নাম হাই স্কুল অ্যান্ড কলেজ, থেকে 1956 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1958 সালে তৎকালীন কায়েদে আজম কলেজ, বর্তমানে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষার্থী বন্ধুরা, এখানে স্নাতক বানানটি এবং স্নাতকোত্তর বানানটি দন্ত ছয় নয় হবে, দন্ত ছয় নয়। তো এখানে ফন্ট সমস্যা হয়ে গেছে। কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসর জীবনযাপন করছেন। কবিতা ও গল্প লেখা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও পরবর্তীতে গবেষণা ও প্রবন্ধ সাহিত্যে খ্যাতি লাভ করেন। তিনি প্রায় অর্ধ শতাধিক গ্রন্থের রচয়িতা। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো স্বাগত সংলাপ, স্বগত সংলাপ, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ, কিশোর জীবনী, নজরুল ইসলাম, কিশোর জীবনী, প্রতিভার খেলা নজরুল, বাঙালি বলিয়া লজ্জা নাই, বাংলা লেখার নিয়ম কানুন, কিশোর বাংলা অভিধান ইত্যাদি। সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো মাথায় রাখতে হবে। তিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের নাম হলো মৌর নামক গ্রাম। আর তিনি 1956 সালে ঢাকার সেন্ট গ্রেগরি থেকে প্রবেশিকা, বর্তমানে এসএসসি। আর 1958 সালে তিনি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তখন তার নাম ছিল কায়েদে আজম কলেজ। আর কর্মজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম মনে রাখতে হবে। বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছে। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময় গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে সে বিষয়ে পর্যবেক্ষণ ও পর্যালোচনা বা আলোচনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে মনে রাখতে হবে যে সাহিত্যের রীতি কি। রীতি হচ্ছে বিভিন্ন শাখাকে বুঝে, আর রূপ কি বিভিন্ন শাখাকে বুঝে থাকে। আর রীতি হলো সেগুলো বিনির্মাণের বিভিন্ন পথ এবং পদ্ধতি। কবিতা ছন্দবদ্ধ ভাষায়, অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো মহাকাব্য ও গীতিকবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনীর একটি হলো রামায়ণ আর অন্যটি হচ্ছে মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে, যা নেই ভারতে তা নেই ভারতে। এর অর্থ হলো মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। কাহিনী হলো পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস, তাদের অনুগামী হয়ে কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ
বনবাসে থাকার সময় লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য সীতাকে হরণ করে রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কার তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি রামায়ণ কথা। অর্থাৎ এক কথা মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য হলো গল্প বলা, তবে তাকে গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা, যা গীতি কবিতা হিসেবে পরিচিত। তাহলে কি মহাকাব্যের বাইরে আরেক ধরনের কবিতা? গীতি কবিতা। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তা তাঁর প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাব্যই গীতিকব্য। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতিকবিতা কবির অনুভূতির প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকায় হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদি দীর্ঘও হয় তাতেও অসুবিধে নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতিকবিতার আদি নিদর্শন বৈষ্ণব কবিতা বলি। তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, বাংলা সাহিত্যের গীতি কবিতার আদি নিদর্শন কোনটি? বৈষ্ণব কবিতা বলি। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতেই হয়, তাহলে এরকম শ্রেণী বিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। ভক্তিমূলক, যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্তের রচনা। স্বদেশ প্রীতিমূলক, যেমন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, রবীন্দ্রনাথের অসংখ্য কবিতা গান। প্রেমমূলক, যেমন প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা। শোকগাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ভুক্ত। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসীমউদ্দীন। প্রথমজন আমাদের সাহিত্যে বিদ্রোহী কবি, আর দ্বিতীয়জন পল্লী কবি হিসেবে স্থায়ী আসন লাভ করেছেন। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দৃপ্ত ভাবের দেখা মেলে, তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ ও সজনবাড়িয়ার ঘাট জাতীয় কোনো কাব্য পূর্বে কেউ রচনা করেননি, এবং এক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের পাঠ্য বই থেকে তোমরা একটু দেখে নেবে সড়ক পাঠ। স্ক্রিন থেকেও দেখে নিতে পারো। পাঠ বিশ্লেষণ। কবিতা। শিক্ষার্থী বন্ধুরা, কবিতা, কাব্য বা পদ্য হচ্ছে শব্দে প্রয়োগের ছান্দস্যিক কিংবা অনিবার্য ভাবার্থের বাক্যবিন্যাস, যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি ও চিন্তা করার সংক্ষিপ্ত রূপ, এবং তা অতি অবশ্যই উপমা, উৎপ্রেক্ষা, চিত্রকল্পের সাহায্যে আন্দোলিত সৃষ্টির উদাহরণ। পৃথিবী নামক গ্রহের তাবৎ বিষয়কে পুঁজি করে কবিতা ফলত সুমধুর প্রতিযোগিতার যুক্ত করে, স্মৃতিযোগ্যতা যুক্ত করে। কাঠামোর বিচারে কবিতা নানা রকমের। যুগে যুগে কবিরা কবিতার বৈশিষ্ট্য কাঠামোতে পরিবর্তন এনেছেন। কবিতা শিল্পের মহত্তম শাখার পরিগণিত। এর আয়তন প্রকারের উপর নির্ভরশীল। কবিতা কবিতা আসলে এই গ্রিক শব্দ থেকে এসছে, পোয়েসিস থেকে, যার অর্থ নির্মাণ।
অথবা তৈরি করা, আর এটির ইংরেজি শব্দ হচ্ছে পোয়েট্রি। শিল্পের একটি শাখা যেমন ভাষার নান্দনিক গুণাবলীর ব্যবহারের পাশাপাশি ধারণাগত ও শব্দার্থিক বিষয়বস্তু ব্যবহার করা হয়। এই শিল্পে কবিতা হচ্ছে দীর্ঘ ইতিহাস, কবিতা রয়েছে দীর্ঘ ইতিহাস এবং কবিতাকে সংজ্ঞায়িত করার প্রাথমিক প্রচেষ্টা, যেমন এরিস্টটল করেছেন তার পয়েটিক্স কাব্যগ্রন্থের মধ্যে, পয়েটিক্সের মধ্যে। এখানে তিনি অলঙ্কার শাস্ত্র, নাটক, সঙ্গীত ও রসাত্মক বক্তব্যের বিভিন্ন ব্যবহার সময়ের উপর দৃষ্টিপাত করে বক্তব্য রেখেছে। কবিতা সাহিত্যের আদিমতম শাখা। কবিতা হচ্ছে শ্রুতি নান্দনিক শব্দের সমন্বয়ে তালে ও প্রায়শ ছন্দে বিন্যস্ত আবেগঘন বিশেষ অর্থ প্রকাশক কথন বা লেখন। এই সংজ্ঞায় যেটা বলা হচ্ছে, কবিতা শ্রুতি সৌন্দর্য সম্পন্ন শব্দ তৈরি করে। কি করে? কবিতা শ্রুতি মানে যেটা শোনা হয়, সৌন্দর্য সম্পন্ন শব্দ তৈরি করে। কবিতার মধ্যে রিদম বা তাল থাকে। কবিতার মধ্যে প্রায়শ ছন্দ থাকে, কিন্তু থাকবে বলে এমন ধারণা বাধ্যকতা নেই। কবিতার মধ্যে গভীর আবেগ থাকে। কবিতা শাব্দিক অর্থ অতিক্রম করে একটি বিশেষ অর্থ নির্দেশ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, কবিতার যে সংজ্ঞাটি এখানে দিলাম তার 5টি বৈশিষ্ট্য রয়েছে। বিখ্যাত কবিদের মতে কবিতা কি? প্রামাণ্য সংজ্ঞা। কবিতা সাহিত্যের প্রাচীনতম শাখা। পৃথিবীর মানুষের যখন অক্ষরজ্ঞান ছিল না, তখনও মানুষের মুখে কবিতা ছিল। কবিতা নানা সময়ে নানা রূপে এসেছে। পৃথিবীর বিখ্যাত কবিরা কবিতার সংজ্ঞা দিতে গিয়ে নিজেকেই প্রকাশ করেছেন। দার্শনিক এরিস্টটল বলেন, কবিতা দর্শনের চেয়ে বেশি, ইতিহাসের চেয়ে বড়। লক্ষ্য রাখতে হবে, দর্শনের চেয়েও বেশি আর ইতিহাসের চেয়েও বড়। কবি শেলী বলেছেন, কবিতা পরিতৃপ্তির বিষয়। কবিতা তখনই সার্থক হয় যখন কবি মনের পরিতৃপ্তিতে পূর্ণতা আসে। কবি জন কিটস বলেছেন, কবিতা মুগ্ধ মুগ্ধ করবে তার সূক্ষ্ম অপরিমেয়তায়, একটি মাত্র ঝংকারে নয়। পাঠকের মনে হবে এ যেন তারই সর্বোত্তম চিন্তা, যা ক্রমশ ভেসে উঠছে তার স্মৃতিতে। কবি মেকল বলেন, কবিতা বললে আমরা বুঝি সেই শিল্প যা শব্দকে ব্যবহার করে এমনভাবে যা কল্পনার রাজ্যে জাগিয়ে দেয় এক স্বপ্ন। কবি রবার্ট ফ্রস্ট বলেন, কবিতা হলো পারফরমেন্স ইন ওয়ার্ডস। কবি কোলরিজ বলেন, গদ্য মানে সর্বোৎকৃষ্ট সাজানো, গদ্য মানে শব্দ সর্বোৎকৃষ্ট সাজানো, আর পদ্য মানে সর্বোৎকৃষ্ট শব্দ সর্বোৎকৃষ্টভাবে সাজানো। বেস্ট ওয়ার্ডস ইন দ্য বেস্ট ওয়ার্ডার। কবি এডগার অ্যালান পো বলেন, কবিতা হলো সৌন্দর্য ছন্দময় সৃষ্টি। কবি টি.এস. এলিয়ট বলেন, কবিতা রচনা হলো রক্তকে কালিতে রূপান্তর করার যন্ত্রণা। আমাদের কবিরা কবিতায় নিজেদের ধারণা প্রকাশ করেছেন। কবি হুমায়ুন আজাদ বলেছেন, যা পুরোপুরি বুঝে উঠব না, বুকে ওঠে বুকে, ওষ্ঠে, হৃৎপিণ্ডে, রক্তে, মেধায় সম্পূর্ণ পাব না, যা আমি অনুপস্থিত হয়ে যাওয়ার পরও রহস্য রয়ে যাবে রক্তের কাছে, তার নাম কবিতা। কবি বুদ্ধদেব বসু বলেছেন, কবিতা বোঝার বিষয় নয়, এটাকে অনুভব করতে হয়। কারণ কবি সম্ভবত বুঝে সুঝে কবিতা লেখেন না, কেবল বিষয়কে সামনে রেখে তাকে অনুভব করেই কবিতার জন্ম হয়। কবি সৈয়দ শামসুল হক বলেছেন, কবিতা হচ্ছে সর্বোত্তম ভাবের, সর্বোত্তম শব্দের সর্বোত্তম প্রকাশ। সর্বোত্তম ভাবের সঙ্গে সর্বোত্তম শব্দের সংযোগেই পারে সর্বোত্তম কবিতা সৃষ্টি করতে। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যে লেখাটি সমকালের স্মৃতি বা স্বপ্নকে তুলে আনতে সক্ষম ও একই সঙ্গে সমকালকে অতিক্রমে যোগ্যতা রাখে, তাই কবিতা। তিনি কিছুটা সংশয় নিয়ে কবিতার সংজ্ঞাটি দিয়েছেন, তবে তার দেওয়া সংজ্ঞা বেশ স্বতন্ত্র ও অর্থবহ। তিনি বোঝাতে চেয়েছেন, কবিতা সমকালকে তুলে ধরতে সক্ষম এবং ভবিষ্যতের ভাবনায় বিচরণ করতে পারে।
বিখ্যাত কবিদের দেওয়া কবিতার সংজ্ঞা থেকে আমরা কবিতার কোনো সুনির্দিষ্ট খোঁজ বা সংজ্ঞা খুঁজে বের করতে পারবো না, কিন্তু উপলব্ধি করতে পারবো। কবিতা আসলে বোঝার মতো খুব বেশি কিছু নেই। কবিতা শুধু উপলব্ধি করার বিষয়। কবিতা উপলব্ধি করতে পারলে কবিতার জন্ম দেওয়া যায়। কবিদের নানা সংজ্ঞা থেকে আমরা উপলব্ধি করতে পারি কবিতা অনেকটাই আসমানি কিতাবের ন্যায় ঈশ্বর প্রদত্ত দান, যাহা কবির মননে আসে এবং সুগভীর চিন্তা ভাবনার পর সুসজ্জিত ও অলংকৃত শব্দবিন্যাস এবং কাব্যিক ছন্দ বিন্যস্ত কিছু বাক্যের মাধ্যমে ভূমিষ্ঠ হয়। এটি অবশ্য আমার একান্তই নিজস্ব ধারণা, তবে এতে কারো ভিন্ন মত থাকতে পারে এবং এটাই স্বাভাবিক। যা হোক, যারা কবিতা লেখেন তাদের কবি বলি। আবার এটা নিয়েও বিতর্ক আছে, কারণ অনেকেই বলেন কবিতার মতন অন্ত মিলে কিছু লিখলেই সেটা কবিতা হয় না। তাই সবাইকে কবি বলা যাবে না। যারা কবিতা লেখেন তাদের কাছে প্রশ্ন রাখা হলেও কবিতার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে পারেননি। এর কারণ হচ্ছে কবিতাকে কোনো সুনির্দিষ্ট সংজ্ঞায় বেঁধে রাখা যায় না। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে কবিতা আমাদের সামনে এসেছে, ভবিষ্যতে আরো নানা রূপে আমাদের সামনে আসবে। কবিতাকে কোনো নিয়ম নীতি শৃঙ্খলায় আবদ্ধ করে রাখা যায়নি। যদিও কবিতা লেখায় অনেক নিয়ম নীতি আছে, কবিতার বিভিন্ন রূপের জন্য বিভিন্ন নিয়ম নীতি থাকবে, কিন্তু কবিতা থাকবে চিরকাল উন্মুক্ত। কোনো নির্দিষ্ট সংজ্ঞায় কবিতাকে কখনো আবদ্ধ করা যাবে না। শ্রেণীর কাজ, একক কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেখক পরিচিতি থেকে কমপক্ষে 5টি প্রশ্ন তৈরি করে সিডাব্লিউ খাতায় লেখো। প্রশ্ন এবং উত্তর। মূল্যায়ন, নিজেকে যাচাই করো। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের লেখককে। লেখক কোন জেলায় জন্মগ্রহণ করেন? সাহিত্যের রূপ বলতে কি বোঝানো হয়েছে? সাহিত্যের রীতি বলতে কি বোঝানো হয়েছে? কবিতা কি? বাড়ির কাজ। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধটি পড়ে 10টি জ্ঞানমূলক প্রশ্ন লিখো। এইচডব্লিউ খাতায় লিখে নাম ও রোল সহ কমেন্টস বক্সে দাও। এসব কবিতা পড়ি, বোধ বুদ্ধিকে জাগিয়ে মানবিক হই। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে কথা হবে সে প্রত্যয় ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।